একজন ছেলেকে তারা ধরে আনলো, বললো এই ছেলেটা ছাত্রলীগ করে, এবং তাকে পিটাতে পিটাতে হাসপাতাল আপনার থানা পর্যন্ত নিয়ে আসা হলো। বললো তাকে গ্রেপ্তার করতে হবে। ওসি বললেন যে তাকে আমরা গ্রেপ্তার করব কিসের, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, এবং সে কিন্তু পটিয়ার ছেলেও না, অন্য একটা জায়গা থেকে সে পটিয়া বেড়াতে এসেছিল। এবং ওসি ওইখান থেকে তার যে এলাকা যেখানে, সেখানে সে ফোন করেছেন যে ওর নামে কোনো মামলা আছে কিনা। তারাও বলছে তার নামে কোনো মামলা নেই। এখন তার নামে কোনো মামলা নেই, তাকে আমি গ্রেপ্তার করব কেন? এই ছিল বিরোধের জায়গাটা। ছাত্ররা বলেছে, ছাত্র মানে যারা গিয়েছিল ওখানে তারা বলছে না, গ্রেপ্তার করতে হবে, কারণ সে ছাত্রলীগ করে। এবং ছাত্রলীগ করার কোনো স্কোপ না, কারণ ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন। এখন ছাত্রলীগ করতো, সে কি ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে কোনো মিছিল করছিল? ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে সে কোনো বক্তব্য দিচ্ছিল? সে শহীদ মিনার এলাকায় ছিল, ওখান থেকে তারা ধরে নিয়ে আসছে। এখন এটা কেন করলো না, এটাকে কেন্দ্র করে দুই পক্ষে কথা কাটাকাটি এবং থানায় ভাঙচুর করা হয়েছে। দেখলাম ছবি টবি, থানা ভাঙচুর করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করছে, 19 জন না কজন আহত হয়েছে। এখন এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। আপনি কি করলেন? আপনি ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসলেন। মেসেজটা কি গেল? মেসেজটা গেল, পুলিশকে বলা হলো তুমি এই ওসি যা করেছে তা করো না, তা করলে তোমাকে আমি প্রত্যাহার করে নিয়ে আসবো। আশকারাটা কাদেরকে দেওয়া হলো না? কিন্তু এই ওসি যে কাজটা করেছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা? আমার সমর্থন করা না করা কোনো ব্যাপার না এখানে। আমি তো ভাই দূরের থেকে দেখতেছি, আমি ভুলও দেখতে পারি, যা দেখা যায় তাই তো না, এর বাইরেও কিছু থাকতে পারে। করতে পারতো, একটা ইনকোয়ারি কমিটি করতে পারতো, অনেক কিছু করতে পারতো। সেই ঘটনার প্রেক্ষিতে একটা ছেলে, ওর নাম হলো অয়ন, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্যাটাস দিলাম আপনার ব্যাপারে যে আপনি এমন এমন প্রশ্ন করেন, আপনাকে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। এটা বলার মাধ্যমে আমি কি কিছু লোককে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছি না? এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কিনা আপনি আমাকে বলেন। সে অয়ন কিন্তু এলেবেলে কেউ না, সেই যে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার যুগ্ম সদস্য সচিব, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। এনসিপির আরেকজন লোক, সে বলেছে যে পটিয়া থানাকে এখনো কেন মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়নি, মিশিয়ে দেওয়া হয়নি, প্রকাশ্যে লিখছে। তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি তো নেওয়া। আচ্ছা, আমরা এই ব্যাপারে এগুলি কি আইনের মধ্যে পড়ে না? আপনি বলবেন দাদা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আসছে, আমরা কোনো আইন মানি না। বলতে পারেন ভাই, আপনি আপনার হাতে ক্ষমতা আছে, বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে তাহলে বলতে হবে দেশে কোনো আইনের শাসন নাই, অথচ একটা আইনের শাসন কায়েম হবে। এই জন্যই তো 8 তারিখে 8ই আগস্ট একটা সরকার গঠিত হয়েছিল। 5 তারিখে শেখ হাসিনা চলে গেল, তারপরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। 4 তারিখে একটা 3 দিনকে দেশ চলে নাই, চলছে তো। 3 দিনের মধ্যে একটা গভর্নমেন্ট আনার দরকারটা পড়লো কেন? দরকারটা পড়লো এই কারণে, দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে, একটা অথরিটি থাকবে, যে অথরিটি বলবে এই কাজটা ঠিক, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। এটা তো কিছুই বলে না, এটা মুখে কিছু বলে না। যেটা করে সেটা হলো মবের পক্ষে যায়, আশকারা দেওয়া হয়। গভর্নমেন্ট আশকারা দিচ্ছে, মব হচ্ছে। একমাত্র তারেক রহমানের আসন ছাড়া সব জায়গায় দেখবেন 10 জন 12 জন করে দাঁড়িয়ে গেছে, কিন্তু এটা জামাতের মধ্যে নাই, থাকলেও তার প্রকাশ নেই। এবং এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের, তাদের প্রতি এক ধরনের ইতিবাচক একটা মনে করি ধারণার জন্ম দেয় যে এরা খুবই সুশৃঙ্খল একটা পলিটিক্যাল পার্টি। এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যেটা উনি বলেছেন, কারণ ওনাদের যে স্ট্র্যাটেজি, আমি যেটা বুঝি, যতটুকু বুঝি, আমি তো আর জামাত করি না, আর উনি আমার সঙ্গে আলোচনাও করেন না, তো আমি যতটুকু বুঝি বাইরে থেকে একজন সাধারণ ভোটার হিসাবে, বিএনপি ছাড়া আর সবাই মনে করছে যে এই মুহূর্তে ইলেকশন হলে তারা জিতবে না। এখন এই মুহূর্তে না হলে তাহলে কোন মুহূর্তে জিতবে তারা ওটাও জানে না, কোন মুহূর্তে জিতবে। তারা কেবল এটুকু জানে আমি যতটা সময় পাবো তত আমি ভালো করব। এবং তারা কেন মনে করছে? তারা মনে করছে যে বিএনপি যারা লোকজন আছেন তারা মাঠ পর্যায়ে যে সমস্ত আকাম কুকাম করতেছেন, এতে প্রতিদিনই বিএনপির ভোট 1% করে কমতেছে, এটা ওনারা মনে করেন। এবং আমাদের মতো সাধারণ মানুষও ধীরে ধীরে বিএনপির প্রতি কিন্তু মানে বীতশ্রদ্ধ হয়ে উঠতেছে তাদের আকাম কুকামের কারণে। নানা ধরনের ঘটনায় কিন্তু তাদের নাম জড়াই যাচ্ছে।
এই যে আপনি একটু আগে মবের কথা কিন্তু বললেন, কন্ট্রোল করতে পারছে না কেন মাসুদ কামাল, আপনার বিশ্লেষণ কি বলে? ওই আগের বছর আমরা একই কথা বলতেছি, কন্ট্রোল করতে চাচ্ছে না। যেটা কন্ট্রোল করতেছে এই যে আপনাকে 2000-3000 লোক, বলি আপনাকে 2000-3000 লোককে বহিষ্কার করছে না। এটা হলো গিয়া মানে ওই চুলা যখন গরম হয় দেখবেন আপনি পাতিল বোধে ওখানে 2-3 ফোঁটা পানি দিলে পরে শব্দ হয়, পাতিল ঠান্ডা হয় না। ওনারা ওই শব্দ করতেছেন, এই দেখো আমি এটাকে বহিষ্কার করেছি, ওটাকে বহিষ্কার করেছি। সরকারও কি এরকম শব্দ লোকে মনে করছে বলে আপনি করতেছে বলবেন? যে পানি পড়তেছে, শব্দ তো শুনছি, তো পাতিল ঠান্ডা হয় না কেন? পাতিল ঠান্ডা হবে না এভাবে। তারা কার্যকর পদ্ধতিগত আছে, তারা সেটা যাবে না। কেন যাবে না এটা হলো আরেক কাহিনী। কারণ বিএনপি তো বিএনপি না রে ভাই, বিএনপি তো অনেকগুলো বিএনপি। একটা হলো মির্জা আব্বাসের বিএনপি, আরেকটা হলো গয়েশ্বরের বিএনপি, আরেকটা হলো মির্জা ফখরুলের বিএনপি। বিএনপি অনেকগুলি তো। কারণ এই দল এখন ক্ষমতায়, তারা বুঝতে চান তো ক্ষমতায় চলে গেছে। এই দলগুলির মধ্যে ভাইয়ের রাজনীতি আছে। এক ভাইয়ের লোককে আপনি বহিষ্কার করবেন, আরেক ভাই বলবো যে না তুমি থাকো, সব ঠিক হয়ে যাবে, আসি তো আমি। ভাই এটা তো পলিটিক্স, বাংলাদেশে আওয়ামী লীগ এই পলিটিক্স করতো। এই জন্যই তো বললাম যে এখানে জামাত একটু ভিন্ন। এখন যতই দিন যাচ্ছে ততই বিএনপির কিন্তু মানুষের মধ্যে ধারণা খারাপ হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাকে একজন লোক বলতেছিল তার এলাকায় ছাত্র দলের এক সভাপতি, সে মানুষকে কিভাবে টর্চার করছে, অত্যাচার করতেছে বলতেছে। কারণ নাকি বাড়ির থেকে চাউলের বস্তা নিয়ে গেছে, কারণ নাকি বাড়ির থেকে বেশি পর্যন্ত খুলে নিয়ে গেছে বলতেছে। তাই আমি বললাম কি দেখো এটা অতটা গুরুত্বপূর্ণ না, যখন ইলেকশন হবে না সব এক হয়ে যাবে। ইলেকশনে তো তারা তো ভোট ধানের শীষ তারা কারে দিবে। আমি বলতেছিলাম এটা, তখন ও বলতেছে আমাকে যে ধানের শীষে যখন প্রার্থীটা আসবে এই এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণাটা কি করবে? ভোট চাইতে কে যাবে? ভোট চাইতে তো এই ছেলে যাবে। তো যার বাড়ির থেকে চাউলের বস্তা তুমি নিয়ে গেছো তারও তো একটা ভোট আছে। যখন এই ছেলে দেখা যাচ্ছে ভোট চাইতে যাবে তখন তারা ভোট দিবে। তো ভোট হয়তো দিবে, কারণ তার কাছে আর কোনো বিকল্প কোনো প্রার্থী হয়তো নাই, হয়তো সে ভোট দিবে। কিন্তু প্রশ্নটা হলো এই যে ইমেজ একটা ক্রিয়েট করছে, তারেক রহমান কিন্তু লন্ডনে বসে আছে, সে লন্ডনে বসে বসে এক ধরনের ইমেজ ক্রিয়েট করতেছে। আমরা বলতেছি খুব ম্যাচিউর পলিটিক্স করতেছে, আমিও অনেকবার বলতেছি। আবার প্রত্যন্ত অঞ্চলে ছাত্র দল যুব দলের যে নেতা অথবা মনির বনানীতে হোটেল জাকারিয়া যা করলো, সেও কিন্তু একটা ইমেজ ক্রিয়েট করতেছে। কোন ইমেজটা মানুষের গায়ে লাগছে? দল তো বহিষ্কার করছে তাদের, আমরা করছে বহিষ্কার। এতে যে মহিলাকে সে চট থাপ্পড় মারছে সেই মহিলা ব্যথা কমছে? নিশ্চয়ই না। ব্যথা কমছে? এই প্রসঙ্গে ব্যথা আসবো, কমে নাই। এখানে তো সরকারের এখানে ওই যে করণীয় বললাম, আছে। এই বহিষ্কারটা হলো ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে পানির ছিটা, শব্দ হচ্ছে। প্রক্রিয়াটা কি ছিল আমি বলি আপনাকে। উনি তো আধুনিক লোক, যদি আপনি আমাকে সময় দেন বলে দিই কি হবে এটা। বড় 1-2 মামলা একদম। উনি কালকে ঘোষণা দিক যে সারা দেশে যত জায়গায় আমার দলের নাম নিয়ে লোকজন অপকর্ম করছে তারা সবাই আমাকে লিখিতভাবে জানান। আপনাদের কাছে যার যতটুকু ডকুমেন্ট আছে ডকুমেন্ট সহ আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এই ইমেল অ্যাড্রেসে আপনারা সবাই পাঠান। পাঠানোর পর ওইখানে বসে উনি 2-3টা টিম করে দিবেন। ওইটা সবাইকে আপনি বলবেন যে তুমি এটা জাজ করো, তুমি জাজ করো, 2টা লোকালি জাজ করবে, একটা বাইরে থেকে জাজ করো, কাগজপত্র দিয়ে যা যা পাইছে ডকুমেন্ট দিয়ে করেন এবং ওইখানে বসে উনি সিদ্ধান্ত দেন। যে দলের মধ্যে অনেক গ্রুপিং আছে, আপনি জানেন যে এখানে তো গ্রুপিংও আছে। যেইমাত্র সে পাঠাবে, গ্রুপিং হোক, গ্রুপিং কোনো সমস্যা নাই, উনি তো কাগজপত্র পাঠাবেন। তো যেই মাত্র সে জানবে আমার নামে কাগজপত্র যাচ্ছে, এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক দুর্নীতি কমে যাবে। আচ্ছা, আপনার এই পরামর্শটা আশা করছি কেউ নেবে না। আপনি লিখে রাখতে পারেন। কেন নেবে না মনে করেন? নেবে না এই কারণে যে এই দলটা তো সেটা করতে চায় না। এই দলটা চায় আমরা এভাবেই ক্ষমতায় যাব। আমি আসলে এই জায়গাটাতে বিএনপির রাজনৈতিক প্রজ্ঞার একটু মানে আপনার সমালোচনাই করি যে ওনারা আসলে 7 তারিখে ঈদ হলো না, একটা 7 তারিখে ঈদ হয়েছে, 13 তারিখে মিটিং হয়েছে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার। মানে এক সপ্তাহের মধ্যে বিএনপির ভাবভঙ্গি দেখে মনে হলো তারা এক সপ্তাহের মধ্যে 2টা ঈদ পেয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে ওই 7 তারিখে এটা কোরবানি ঈদ ছিল না, কোরবানি। আমার মনে হচ্ছে এক সপ্তাহের মধ্যে বিএনপি 2বার কোরবানি হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। দেখেন কতগুলো জিনিস এখানে লক্ষণীয়। 13 তারিখে যৌথ ঘোষণাতে কি বলা হয়েছে, ওখানে ফেব্রুয়ারির কথাটা উল্লেখই করা হয় না, শব্দটাই তো নাই।
প্রথমত হলো যদি এইগুলি হয়, তাহলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। তো সেটা ব্যাখ্যা করলে তো ফেব্রুয়ারি চলেই আসে। না হতে পারে, হবে। এইগুলি হইলে হবে কিনা তার এখনো কোনো গ্যারান্টি নেই। যদি হয়, তারপরেও কি হবে তাও কিছু বলা হয় না, কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আবার আরো কি করা প্রয়োজন আছে। এই কোথাও সাধারণ মানুষ হিসেবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কর্মকাণ্ডকে আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করি। আমার ব্যাখ্যা যা হচ্ছে সেটাই বললাম। এখন ওইখান থেকে যদি ফেব্রুয়ারি হইতে দেখেন, লক্ষ্য করেন আপনি, বরঞ্চ ওই ঘোষণায় বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচন হবে। ওইটা কিন্তু ঘোষণার মধ্যে আছে। ওইখান থেকে ফেরার পর নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে, এটা কোন রকম নমুনা আপনি প্রধান উপদেষ্টা, ওনার অফিস অথবা সরকার কারো কথাবার্তা আপনি দেখেছেন? দেখেননি। প্রধান উপদেষ্টাকে ওখান থেকে ফেরার পর নির্বাচন নিয়ে একটা শব্দ উচ্চারণ করেছেন? করেননি। কেন করেননি? উনি কোনো প্রয়োজনই মনে করেন না তো। উনি তো নাথিং নিউ। উনি যা বলেছেন ওখানে ঘোষণায় উনি তাই কাজ করতেছেন। এখানে তো ওইগুলো হইলে পরে হতে পারে, আগে ওইগুলো হোক। জুলাই সনদ আসবে কি আসবে না এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না এই কারণে, কিন্তু জুলাই সনদ যখনই ঘোষণা করা হবে, এটা করা যে খুব কঠিন তা কিন্তু না। বাট বিষয়টা হলো কি, এখানে কি থাকবে কি থাকবে না, এটা নিয়ে কিন্তু রাজনৈতিক ঐক্যমতের দরকার আছে। সেটা পাওয়াটা কতটুকু আপনি কি মনে করেন ঐক্যমত হবে কিনা শেষ পর্যন্ত? হবে না।